আহ, সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনার এই সময়ে ভালো থাকাটা খুব সৌভাগ্যের বিষয়, কারণ আমাদের আশেপাশে করোনা সংক্রমণের হার ক্রমাগত বেড়েই চলছে। তোমরা সবাই বাসায় থাকবে এবং নিজেদেরকে নিরাপদ রাখবে। আমি তোমাদের মানব জীবনের ধারাবাহিকতা অর্থাৎ জীববিজ্ঞান দ্বিতীয় পত্র প্রাণীবিজ্ঞানের নবম অধ্যায়ের উপরে একটি ক্লাস নিয়েছিলাম। আজকে আমার দ্বিতীয় ক্লাস। আমি আজকে তোমাদেরকে দুটা প্রক্রিয়া পড়াবো। একটা হলো স্পারমাটোজেনেসিস বা শুক্রাণু তৈরির প্রক্রিয়া, আর একটা হলো উজেনেসিস বা ডিম্বাণু তৈরির প্রক্রিয়া, এবং এদের মধ্যে পার্থক্য নিয়েও একটু কথা বলবো। তো তোমরা নিজের একটু প্রিপারেশন নাও, আর আমি আশা করি আমার প্রথম ক্লাসটি তোমরা ভালো করে বুঝতে পেরেছ এবং সে অনুযায়ী তোমাদের পড়া তোমরা তৈরি করতে পেরেছ। তাহলে আজকে আমরা আমাদের পড়াশোনায় চলে যাই। তোমরা যদি একটু খেয়াল করে দেখো, আমি আমার এই বোর্ডের মধ্যে দুটা চিত্র এঁকেছি পাশাপাশি তোমাদের বোঝার সুবিধার জন্য। এই পাশের ছবিটা হলো স্পারমাটোজেনেসিস, এই পাশের ছবিটা হলো উজেনেসিস। সহজ কথায় মনে রাখবা, স্পারমাটোজেনেসিস মানে হলো শুক্রাণু তৈরির প্রক্রিয়া, যেটা পুরুষের দেহে হয় এবং যেটা শুক্রাশয়ের মধ্যে সম্পন্ন হয়। উজেনেসিস হলো ডিম্বাণু তৈরির প্রক্রিয়া, যেটা স্ত্রী দেহে হয় এবং সেটার অধিকাংশ প্রক্রিয়া ডিম্বাশয়ের ভিতরে হয়, কিছু অবশ্য ডিম্বাশয়ের বাইরেও হয়ে থাকে। এখন এই দুটি প্রক্রিয়ার মধ্যে কমন একটা বিষয় মনে রাখবা, যে কমন ধাপ হলো তিনটা। কমন ধাপ কয়টা? তিনটা। একটা হলো সংখ্যা বৃদ্ধি পর্যায়, আর একটা হলো বৃদ্ধি পর্যায়, আর একটা হলো পূর্ণতা পর্যায়। তাহলে আমি কমন ধাপ দিলাম কয়টা? তিনটা। দেখো, 1 সংখ্যা বৃদ্ধি পর্যায়, 2 বৃদ্ধি পর্যায়, 3 পূর্ণতা পর্যায়। এর বাইরেও এখানে আরেকটি ধাপ আমরা আলোচনা করব, যার নাম হচ্ছে স্পারমিওজেনেসিস। অর্থাৎ যে প্রক্রিয়ায় এই স্পারমাটিড থেকে শুক্রাণু তৈরি হয়, ওই প্রক্রিয়ার নাম হলো স্পারমিওজেনেসিস। আর এখানে দেখো, এই উটিড থেকে ডিম্বাণু তৈরির ক্ষেত্রেও কিছু পরিবর্তন হয়, তাকে আমরা বলছি পূর্ণাঙ্গ ডিম্বাণু তৈরির প্রক্রিয়া বা রূপান্তর। তাহলে তোমাদের মাথায় এই জিনিসটা রাখতে হবে যে শুক্রাণু তৈরির প্রক্রিয়া এবং ডিম্বাণু তৈরির প্রক্রিয়ার মধ্যে অভিন্ন ধাপ হলো তিনটা। 1 হলো সংখ্যা বৃদ্ধি পর্যায়, 2 হলো বৃদ্ধি পর্যায়, 3 হলো পূর্ণতা পর্যায়। এর বাইরেও আমরা মূলত শুক্রাণু তৈরির প্রক্রিয়াকে 4টি ধাপে ভাগ করব। 1 সংখ্যা বৃদ্ধি পর্যায়, 2 বৃদ্ধি পর্যায়, 3 পূর্ণতা পর্যায়, 4 হলো স্পারমিওজেনেসিস। এইখানেও ডিম্বাণু তৈরির প্রক্রিয়াকেও আমরা 4টি ধাপে ভাগ করব। 1 সংখ্যা বৃদ্ধি পর্যায়, 2 বৃদ্ধি পর্যায়, 3 পূর্ণতা পর্যায়, 4 গিয়ে আমরা বলবো রূপান্তর। অর্থাৎ উটিড যে প্রক্রিয়ায় রূপান্তরিত হয়ে ডিম্বাণু হয়, সেই প্রক্রিয়ার কথা আমরা বলবো। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। আর একটি কথা মনে রাখবে তোমরা, এখানে আমরা এই যে রূপান্তরগুলো হয়, এদেরকে আমরা বলি জনন কোষ। কি বলবো? জনন কোষ। আর যে জনন কোষগুলো বিভাজিত হয়ে শুক্রাণু এবং ডিম্বাণুতে পরিবর্তন হতে পারে, তাদেরকে সহজ ভাষায় আমরা বলবো জনন মাতৃকোষ। ঠিক আছে? তাহলে দেখো, আমি প্রথমে তোমাদেরকে স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ার বর্ণনাটা দিচ্ছি। তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে জটিল কোনো চিত্র নাই। আর আমার চিত্রটা যদি একটু খেয়াল করে দেখো, আমি এখানে লাল রং দ্বারা একটি ধাপ বুঝাইছি, যাকে আমরা বলছি সংখ্যা বৃদ্ধি পর্যায়, যে ধাপটি উজেনেসিস এবং স্পারমাটোজেনেসিস দুই জায়গায় একই রকম। নীল রং দ্বারা আমি আরেকটা ধাপ বুঝিয়েছি, তাকে আমি বলছি বৃদ্ধি পর্যায়। এটাও শুক্রাণু তৈরির ক্ষেত্রে, ডিম্বাণু তৈরির ক্ষেত্রে একই রকম। সর্বশেষ কালো রং দ্বারা যে কোষগুলো আমি এঁকেছি,
সেখানে আমি আরেকটি ধাপ বুঝিয়েছি, যাকে বলেছি আমি পূর্ণতা পর্যায়। অতএব তোমরা এক নজরে চিত্রের দিকে তাকালেই তোমরা পরিষ্কার 3টি লেয়ার দেখতে পাবে। প্রথমে দেখো, জনন মাতৃকোষ, অর্থাৎ যারা বিভাজিত হয়ে শুক্রাণু তৈরি করতে পারবে তাদেরকে আমরা বলছি জনন মাতৃকোষ। এদের প্রকৃতি হলো ডিপ্লয়েড, যার কারণ আমি এখানে লিখেছি 2n, ডিপ্লয়েড। এই কোষগুলো মাইটোসিস প্রক্রিয়ায় বারবার বিভাজিত হয়। বারবার বিভাজিত হওয়ার ফলে তাদের সংখ্যা অনেক বেড়ে যায়, কিন্তু তাদের নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যার কোনো পরিবর্তন হয় না। এই জন্য এই বিভাজনকে বলা হয়েছে মাইটোসিস। তোমরা তাহলে কি বলবা? বলবা জনন মাতৃ কোষগুলো বারবার বারবার মাইটোসিস বিভাজনের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে, ফলে অনেকগুলো কোষ তৈরি হয়। ওই কোষগুলোর প্রকৃতি হলো ডিপ্লয়েড এবং সেই কোষগুলোকে আমরা বলবো স্পারমাটোগোনিয়া। এই হলো আমাদের সংখ্যা বৃদ্ধি পর্যায়। তারপরে চলে আসো বৃদ্ধি পর্যায়। তখন তুমি বলবে যে কোষগুলো স্পারমাটোগোনিয়া হয়েছে সে কোষগুলো খাবার গ্রহণ করে, পুষ্টি গ্রহণ করে আকারে একটু বড় হবে এবং তারা পরবর্তী ধাপের জন্য অগ্রসর হবে। সেই কোষগুলোকে আমরা বলবো প্রাইমারি স্পারমাটোসাইট। এবং এই কোষগুলো যেহেতু আকার একটু বড় হয়ে গেছে, তাই আমরা একে বলেছি বৃদ্ধি পর্যায়। এবং এই পর্যায়ের কোষগুলো কিন্তু প্রকৃতিতে ডিপ্লয়েড, সেজন্য তুমি এখানে লিখে দিবা কি 2n। তাহলে প্রাইমারি স্পারমাটোসাইট প্রকৃতিতে হলো ডিপ্লয়েড। পরবর্তী পর্যায়ে যখন তোমরা লিখবা পূর্ণতা পর্যায়, তখন তুমি বলবে প্রাইমারি স্পারমাসাইটের যে কোষগুলো আছে সে কোষগুলো কোষ বিভাজনে যাবে। সেই কোষ বিভাজনকে আমরা বলবো মিওসিস কোষ বিভাজন। এখানে আমরা এটাকে বলবো প্রথম মিওসিস বিভাজন। প্রথম মিওসিস বিভাজন। প্রথম মিওসিস বিভাজন বলার কারণ হলো এই মিওসিস বিভাজন আবারও ঘটবে, বাট খেয়াল রাখতে হবে মিওসিস বিভাজনের মধ্যে যখন আমি প্রথম মিওসিস বলবো তখনই বুঝে নিতে হবে এখানে ক্রোমোজোম সংখ্যাটা আগের কোষের চেয়ে অর্ধেক হয়ে যাবে। যেমন ধরো প্রাইমারি স্পারমাটোসাইটে কোষ ছিল 2n, বাট যখনই এখানে প্রথম মিওসিস ঘটেছে এই ক্রোমোজোমগুলো অর্ধেক হয়ে যাবে কি n। তাহলে কি বলবে? বলবে প্রাইমারি স্পারমাটোসাইটগুলো মিওসিস অর্থাৎ প্রথম মিওসিসের বিভাজনের মাধ্যমে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে এবং সেই কোষগুলোকে আমরা বলবো সেকেন্ডারি স্পারমাটোসাইট, যার জন্য ব্র্যাকেট আমি লিখেছি n। এবং সেকেন্ডারি স্পারমাটোসাইটগুলো পুনরায় যখন আবার বিভাজিত হবে ওইটাকে আমরা বলবো দ্বিতীয় মিওসিস। বাট রিমেম্বার, দ্বিতীয় মিওসিস নামে মিওসিস, বাট কাজে মাইটোসিস, প্রকৃতিতে মাইটোসিস। অর্থাৎ এখানে ক্রোমোজোমের সংখ্যার কোনো পরিবর্তন হয় না, মাতৃকোষের সমান থাকে, তাই এটার নাম কি দিয়েছি আমরা? দ্বিতীয় মিওসিস। তাহলে সেকেন্ডারি স্পারমাটোসাইটগুলো দ্বিতীয় মিওসিস বিভাজনের মাধ্যমে যে কোষগুলো তৈরি করে তার নাম হলো স্পারমাটিড। এইভাবে একটি প্রাইমারি স্পারমাটোসাইট থেকে 4টি স্পারমাটিড তৈরি হয়। এটাকে আমরা বলছি পূর্ণতা পর্যায়। এখন একটু মনে রাখতে হবে স্পারমাটিড তো আর শুক্রাণু নয়, শুক্রাণু হতে হলে তাকে কিছু পরিবর্তনের মধ্যে যেতে হবে। তাহলে এইখানে শুক্রাণু হিসাবে পূর্ণতা পেতে হলে তাকে আরেকটি ধাপ অতিক্রম করতে হবে, তার নাম দেব আমরা কি? স্পারমিওজেনেসিস। পরীক্ষায় ছেলেমেয়েরা প্রায়শ একটা ভুল করে, ওদেরকে আমরা যখন বলি যে স্পারমাটোজেনেসিস কাকে বলে, ওরা অনেকেই সুন্দরভাবে লিখে দেয় যে শুক্রাণু তৈরির প্রক্রিয়াটা হলো স্পারমাটোজেনেসিস। বাট যখন পরীক্ষায় প্রশ্ন আসে স্পারমিওজেনেসিস কি, তখনও তারা লিখে দেয় শুক্রাণু তৈরির প্রক্রিয়াকে বলা হয় স্পারমিওজেনেসিস, বাট নো।
এখানে অবশ্যই লিখতে হবে যে ধারাবাহিক রূপান্তরের মাধ্যমে একটি স্পারমাটিড শুক্রাণুতে পরিবর্তিত হয় তার নাম হলো স্পারমিওজেনেসিস। অর্থাৎ স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ার একটি অংশ হলো স্পারমিওজেনেসিস। তাহলে স্পারমিওজেনেসিস কি বলবা? যে প্রক্রিয়ার মাধ্যমে স্পারমাটিড পরিবর্তিত হয়ে শুক্রাণুতে পরিবর্তন হয়, অর্থাৎ তার মস্তক থাকবে, লেজ থাকবে, দেহ থাকবে, ওই পরিবর্তনের প্রক্রিয়াকে আমরা বলবো স্পারমিওজেনেসিস। এভাবে 4টি স্পারমাটিড পরিবর্তিত হয়ে রূপান্তরিত হয়ে শুক্রাণুতে পরিণত হয়। এভাবে আমরা একটি প্রাইমারি স্পারমাটোসাইট থেকে 4টি শুক্রাণু পেয়ে থাকি। শুক্রাণু তৈরির ক্ষেত্রে মনে রাখতে হবে এখানে স্পারমাটিডের কোষের মধ্যে যে গোলগি বডি থাকে সেই গোলগি বডি থেকে অ্যাক্রোজোম তৈরি হয়। অ্যাক্রোজোম, ওই অ্যাক্রোজোমটা শুক্রাণুর মস্তক অঞ্চলে থাকবে। আর স্পারমাটিডের মধ্যে যে সেন্ট্রিওল থাকে, কোষের মধ্যে যে সেন্ট্রিওল থাকে, তারা তার লেজটা তৈরি করে। আমরা আগামী একটি ক্লাসে শুক্রাণুর গঠন নিয়ে বিস্তারিত কথা বলব। তাহলে শুধু মাথায় এইটুকু রাখলেই হবে, শুক্রাণুর মস্তকে একটি বিশেষ পদার্থ থাকবে, বিশেষ একটা মস্তকের বিশেষ একটা গঠনের নাম হলো অ্যাক্রোজোম। অ্যাক্রোজোম কোত্থেকে আসে? এটা গোলগি বডি থেকে আসে। আরেকটি কি মনে রাখতে হবে যে শুক্রাণুর যে লেজটা, এটা তৈরিতে মুখ্য ভূমিকা রাখে হলো সেন্ট্রিওল। সুতরাং এই পুরা প্রক্রিয়া এতক্ষণ যা বললাম এটাই হলো তোমার স্পারমাটোজেনেসিস। যদি আমি ওজেনেসিসে আসি, সম্পূর্ণ ধাপ তো একই রকম। তোমরা বলবা যে ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে একটি জননমাতৃ কোষ থেকে ডিম্বাণু তৈরি হয় তার নাম হলো ওজেনেসিস। এটাকে আমরা 4টি ধাপে ভাগ করব। 4টি ধাপ, কমন ধাপ 3টা: সংখ্যা বৃদ্ধি পর্যায়, পূর্ণতা পর্যায়, আর লাস্ট 4 নম্বর ধাপটা কি বলবা? রূপান্তর। বর্ণনা অলমোস্ট স্পারমাটোজেনেসিসের মতোই। তারপর আমি একটু বলছি, জননমাতৃ কোষ যার প্রকৃতি হলো ডিপ্লয়েড, বারবার বিভাজিত হয়ে যে কোষগুলো তৈরি করবে তার নাম হচ্ছে উগোনিয়া, যার প্রকৃতি হচ্ছে ডিপ্লয়েড। খেয়াল করে দেখো, স্পারমাটোজেনেসিসে যে কোষটাকে বলেছ স্পারমাটোগোনিয়া, এখানে এসে সেই একই কোষকে বলছো উগোনিয়া। উগোনিয়া যখন পুষ্টি গ্রহণ করে, খাবার গ্রহণ করে আকারে বড় হয়ে যাবে, তখন তার নাম হবে প্রাইমারি উসাইট। একই ক্ষেত্রে এখানে বলেছিলা প্রাইমারি স্পারমাটোসাইট, প্রকৃতি এখনও হচ্ছে ডিপ্লয়েড। প্রাইমারি উসাইট প্রথম মিওসিস বিভাজিত হয়ে, অর্থাৎ ক্রোমোজোমের সংখ্যাকে অর্ধেকে পরিণত করে যে কোষগুলো তৈরি করবে তার নাম হলো সেকেন্ডারি উসাইট, যেখানে এখানে নাম দিচ্ছিল সেকেন্ডারি স্পারমাটোসাইট। বাট রিমেম্বার, এখানে একটা ব্যবধান আছে গুরুত্বপূর্ণ। সেটা হলো এখানে প্রাইমারি স্পারমাটোসাইট থেকে যে 2টি কোষ পেয়েছো তাদেরকে বলছো সেকেন্ডারি স্পারমাটোসাইট। বাট এইখানে প্রাইমারি উসাইট থেকে তুমি 2টা কোষ পেলেও একটি কোষ আকারে বড়, এই জন্য তাকে বলছো সেকেন্ডারি উসাইট। বাট আরেকটি কোষ আকারে খুবই ছোট, তাকে বলবা প্রথম পোলার বডি। অর্থাৎ ছোট কোষটার নাম হলো পোলার বডি। আরও সহজে মনে রাখতে হবে, পোলার বডি থেকে কখনো ডিম্বাণু তৈরি হয় না। পোলার বডি মানেই হচ্ছে নিষ্ক্রিয় ডিম্বাণু। সুতরাং এই পোলার বডি নিয়ে আর আমাদের চিন্তাভাবনা করার দরকার নাই, মানে এই জন্য দরকার নাই, এটা ডিম্বাণুতে পরিবর্তন হতে পারবে না। পরবর্তী ধাপে সেকেন্ডারি উসাইট আবার বিভাজিত হবে, মিওসিস বিভাজন। বাট এটি যেহেতু সেকেন্ড টাইম হচ্ছে তাই নাম হচ্ছে দ্বিতীয় মিওসিস বিভাজন। বাট রিমেম্বার, এখানে ক্রোমোজোমের সংখ্যার কোনো পরিবর্তন হবে না। তাই সেকেন্ডারি উসাইট যখন দ্বিতীয় মিওসিস বিভাজনে যাবে তখন সে যে কোষগুলো তৈরি করবে তার নাম হবে উটিড, যেটা আমরা এখানে নাম দিয়েছিলাম স্পারমাটিড।
উটিডের ক্ষেত্রে একই কথা, সেকেন্ডারি উসাইড যখন বিভাজিত হবে প্রথম কোষটি হবে উটিড, বাট আরেকটি কোষ হবে কি পোলার বডি, আর পোলার বডি থেকে তো পোলার বডি তৈরি হবেই। অর্থাৎ এইখানে এসে আমরা দেখব একটি মাত্র পাওয়া যাবে উটিড, তিনটি পাওয়া যাবে পোলার বডি। একটি পাওয়া যাবে উটিড, তিনটি পাওয়া যাবে পোলার বডি। পোলার বডিগুলো আর পরবর্তীতে অগ্রসর হতে পারবে না, এরা নষ্ট হয়ে যাবে, অর্থাৎ এরা ডিম্বাণুতে পরিবর্তন হতে পারবে না। আর যেটা উটিড ছিল সেটা ধারাবাহিক কিছু পরিবর্তন করবে, করে সে হবে কি ডিম্বাণু। বাট রিমেম্বার, এখানে যাকে বলছো স্পারমিওজেনেসিস, এখানে প্রক্রিয়াটা অত জটিল নয়। হ্যাঁ, এখানে সেরকম কোনো ধাপ নাই, এখানে শুধু আমরা একটা ধাপের নাম দিয়েছি রূপান্তর। রূপান্তরটা কেমন? উটিড আকারে সামান্য একটু পরিবর্তন হবে এবং তার ভিতরে কিছু ম্যাটেরিয়ালস চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে সে ডিম্বাণুতে পরিবর্তন হবে। উটিডও গোলাকার, ডিম্বাণুও গোলাকার, এখানে তেমন কোনো পরিবর্তন হয় না। বাট স্পার্মাটিড থেকে শুক্রাণু যখন পরিবর্তন হয় তখন ব্যাপক পরিবর্তন হয়, সেই পরিবর্তনকে আমরা বলেছি স্পারমিওজেনেসিস। এই ধরনের পরিবর্তন কিন্তু এখানে নাই। সুতরাং যদি পরীক্ষায় তোমার প্রশ্ন আসে উজেনেসিস প্রক্রিয়ার বর্ণনা দাও, তুমি সহজে বলবা 4টা ধাপ: সংখ্যা বৃদ্ধি, বৃদ্ধি, পূর্ণতা পর্যায় এবং সর্বশেষ কি রূপান্তর। এই হলো স্পারমাটোজেনেসিস এবং উজেনেসিসের মধ্যে পার্থক্য। তাহলে এই অংশটার নাম দিয়েছি আমরা কি স্পারমাটোজেনেসিস। হ্যাঁ, আর এই অংশটার নাম আমরা কি দিয়েছি? এইটার নাম দিয়েছি আমরা উজেনেসিস। উজেনেসিস। তাহলে পরীক্ষাতে সাধারণত এই প্রশ্নটা সচরাচরই চলে আসে। হ্যাঁ, এখন তোমাদের যে প্রশ্ন হবে এই প্রশ্নের মধ্যে উচ্চতর দক্ষতায় তোমরা এই প্রশ্নটা পেতে পারো যে এই যে দুটি প্রক্রিয়া আছে, দুটি প্রক্রিয়া কি সম্পূর্ণ এক? তোমার মন্তব্য, তোমার বক্তব্য বা তোমার মতামত দাও বা বিশ্লেষণ করো, এরকম আসবে যে উদ্দীপকে যে দুটি প্রক্রিয়ার কথা উল্লেখ করা হয়েছে এই দুটি প্রক্রিয়া কি সম্পূর্ণ এক? তোমার মতামত দাও। তখন তুমি বলবা যে দুটি প্রক্রিয়া সম্পূর্ণ এক নয়, যদিও তারা অধিকাংশ ক্ষেত্রে প্রায় একই রকম। ঠিক আছে, একই রকম কি বলবো? 3টারই কমন ধাপ আছে, সংখ্যা বৃদ্ধি পর্যায়ে আছে, বৃদ্ধি পর্যায়ে আছে, পূর্ণতা পর্যায়ে আছে। ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হলো এইখানে তোমার স্পারমিওজেনেসিস হয়, এখানে কিন্তু সেরকম কোনো প্রক্রিয়া হয় না, এখানে অনেক ব্যাপক পরিবর্তন হয়, সে কথাটি বলবা। এই উজেনেসিসে আমরা একটা পেয়েছি, বিশেষ একটা পদার্থ পেয়েছি, তার নাম কি পোলার বডি। এক্ষেত্রে পোলার বডি তৈরি হয় না। সো দিস ইজ দ্য ডিফারেন্স। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? হোয়াট ইজ দ্য সিমিলারিটিস? এইটা তোমাকে উল্লেখ করে দিতে হবে। তাহলেই আমরা বুঝতে পারবো যে তুমি কোন দৃষ্টিকোণ থেকে, কোন যুক্তিতে তুমি দুইটাকে এক বলেছ, দুইটাকে ভিন্ন বলেছ। কেন দুইটা ভিন্ন হলো তুমি সেটাকে আইডেন্টিফাই করতে পেরেছ, সেই জন্য তোমাকে আমরা পূর্ণ নম্বর দিব। সো এদের মধ্যে ডিফারেন্সটা খেয়াল রাখতে হবে। যদি তোমাকে এদের মধ্যে পার্থক্য করতে বলো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্পারমাটোজেনেসিস অ্যান্ড উজেনেসিস, তোমাকে অবশ্যই কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমে তুমি বলে দিবা যে স্পারমাটোজেনেসিস প্রক্রিয়াটা হয় শুক্রাশয়ে, এটা হয় ডিম্বাশয়ে। এখানে এসে বলতে পারো সম্পূর্ণ প্রক্রিয়া হয় শুক্রাশয়, এখানে আংশিক হয় ডিম্বাশয়ের ভিতরে, আংশিক হয় ডিম্বাশয়ের বাইরে। আবার এখানে বলতে পারি আমরা এখানে শুক্রাণু তৈরি হয়, এখানে ডিম্বাণু তৈরি হয়, এক্ষেত্রে পোলার বডি তৈরি হয় না, এক্ষেত্রে পোলার বডি তৈরি হয়। এছাড়া আরও কিছু পার্থক্য তো আমরা দিতেই পারি, যেমন এইখানে নিষেকে সহায়ক একটা বিশেষ বস্তু খরিত হয়, তার নাম হলো অ্যান্ডোগেমিক পদার্থ খরিত হয়, এখানে হলো গাইনোগেমিক পদার্থ খরিত হয়। এই বিষয়গুলো তোমাকে একটু উল্লেখ করতে হবে। এছাড়াও আরও কিছু পার্থক্য আছে, তোমরা বইতে পড়লে এটা পেয়ে যাবে। তো আশা করি আমার আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ। আজকে আমি তোমাদেরকে দুটি বিষয় নিয়ে কথা বলেছি, একটাকে আমরা বলছি স্পারমাটোজেনেসিস, আরেকটাকে বলছি আমরা উজেনেসিস। দুটা প্রক্রিয়ার তোমাদের সংক্ষিপ্ত একটা বর্ণনা দিয়েছি। আমরা বলেছি শুক্রাণু তৈরির প্রক্রিয়াটা হলো স্পারমাটোজেনেসিস, ডিম্বাণু তৈরির প্রক্রিয়াটা হলো উজেনেসিস।
দুটা প্রক্রিয়ারই কমন ধাপ আছে তিনটা: সংখ্যা বৃদ্ধি পর্যায়, পূর্ণতা পর্যায়। এছাড়া যখন আমরা স্পারমাটোজেনেসিস বর্ণনা করব তখন আমাদের একটি বিশেষ ধাপের কথা বলতে হবে, তার নাম হলো স্পারমিওজেনেসিস। আর ডিম্বাণু তৈরির ক্ষেত্রে আমরা সেটাকে বলবো রূপান্তর। তাহলে আমি যদি বলি স্পারমিওজেনেসিসের ধাপ কয়টা, বলবো 4টা: সংখ্যা বৃদ্ধি পর্যায়, পূর্ণতা পর্যায় এবং স্পারমিওজেনেসিস। যদি বলা হয় ডিম্বাণু প্রক্রিয়া, ডিম্বাণু তৈরির প্রক্রিয়া বা উজেনেসিস প্রক্রিয়া বর্ণনা দাও, তাহলে বলবো এখানে ধাপ আছে 4টি। একটা হলো সংখ্যার বৃদ্ধি পর্যায়, আর একটা হলো বৃদ্ধি পর্যায়, আর একটা হলো পূর্ণতা পর্যায়, আর একটা হলো রূপান্তর। ডিফারেন্সটা কি? মোট কথা হলো, মেইন ডিফারেন্স হলো শুক্রাশয়ের মধ্যে হয় স্পারমাটোজেনেসিস, ডিম্বাশয়ের মধ্যে হয় উজেনেসিস, এবং শুক্রাশয়ের ভিতরে সম্পূর্ণ প্রক্রিয়াটা শেষ হয়। উজেনেসিসের ক্ষেত্রে মনে রাখবা, সম্পূর্ণ প্রক্রিয়া ডিম্বাশয়ের ভিতরে শেষ হয় না, কিছু প্রক্রিয়া ডিম্বাশয়ের বাইরেও হয়। আর এখানে স্পারমাটোজেনেসিসের ক্ষেত্রে একটি বিশেষ পদার্থ খরিত হয়, তার নাম হলো অ্যান্ডোগেমিক বস্তু। আর ওজেনেসিসে একটি বিশেষ বস্তু খরিত হয় যেটা নিষেকে সহায়তা করে, তার নাম হলো গাইনোগ্যামিক বস্তু। হ্যাঁ, তারপরে স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ার মধ্যে একটি বিশেষ অংশ আছে, তার নাম হলো স্পারমিওজেনেসিস। কিন্তু ওজেনেসিসের ক্ষেত্রে সেরকম পরিবর্তন নাই, ডিম্বাণুর সামান্য উটিতে সামান্য পরিবর্তন হয়, তাকে আমরা বলেছি রূপান্তর। এইভাবে তুমি বই পড়ে কি কি পার্থক্য তোমার চোখে পড়েছে সেভাবে তুমি পার্থক্য করে ফেলবে। আর যখন তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে বিশ্লেষণ করো, যেমন আমি যে প্রশ্নটা বলেছি যে স্পারমাটো উদ্দীপকে উল্লেখিত দুটি প্রক্রিয়া, মনে করো উদ্দীপকে উজেনেসিস এবং স্পারমাটোজেনেসিস দুটি প্রক্রিয়ার কথা বলা হয়েছে, তুমি উদ্দীপক করে বুঝতে পেরেছ। উচ্চতর দক্ষতায় প্রশ্ন করা হয়েছে যে উদ্দীপকে উল্লেখিত দুটি প্রক্রিয়া কি সম্পূর্ণ এক, বিশ্লেষণ করো। তাহলে তোমাকে জানতে চেয়েছে দুটো কি সম্পূর্ণ এক, তাহলে কি কি কারণ তুমি এক বলবা না, কি কি কারণ তুমি এক বলবা, অর্থাৎ তার মধ্যে মিল কি আছে, অমিল কি আছে, কেন তুমি ডিফার করেছো, কেন তুমি তোমার বক্তব্যটা বলেছো দুইটা সম্পূর্ণ এক নয়, সেইটা তোমাকে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। অর্থাৎ তাদের মধ্যে মিল কি, অমিল কি, এটা বিস্তারিত তোমাকে বিশ্লেষণমূলক একটা আলোচনায় আসতে হবে। মেইন পয়েন্টগুলো এখানে উল্লেখ করতে হবে। আরেকটি কথা মনে রাখবা, সৃজনশীল পরীক্ষায় উত্তর বাণী হচ্ছে পেজের পর পেজ 4-5 পৃষ্ঠা লেখা, তা কিন্তু নয়। আমরা শুধু পরীক্ষায় দেখব মূল বিষয়গুলো তোমার উত্তর এসেছে কিনা। যদি মূল বিষয়গুলো তুমি মেনশন করতে পারো তাহলেই আমরা তোমাকে পূর্ণ নম্বর দিব। এক্ষেত্রে পুরা প্রক্রিয়া পৃষ্ঠার পর পৃষ্ঠা লেখার কোনো প্রয়োজন নাই। আশা করি তোমরা আমার আজকের ক্লাসটি বুঝতে পেরেছ। তো তোমাদেরকে যথারীতি একটা হোমওয়ার্ক আমি দিয়ে দিব, তোমরা বাসায় গিয়ে এই হোমওয়ার্কটি একটু অনুশীলন করবে, আর এই অধ্যায়টি তোমরা একটু ভালো করে পড়ার চেষ্টা করবা। আগামী ক্লাসে আমরা শুক্রাণু এবং ডিম্বাণুর গঠন নিয়ে আলোচনা করব। আর তোমাদের জন্য আমার আজকের যে হোমওয়ার্কটা হলো, তোমাদের জন্য দুটি হোমওয়ার্ক। নাম্বার 1, চিত্র আঁকবা। হ্যাঁ, দুইটা চিত্র আঁকবা। হ্যাঁ, বুঝতে পেরেছো? একটা হলো স্পারমাটোজেনেসিস আর একটা হলো উজেনেসিস, এই দুটা চিত্র আঁকবা। নাম্বার 2, তোমার বইতে তুমি যা বিষয়টি পড়েছ, পড়ার পরে এদের মধ্যে একটা পার্থক্য খুঁজে পাবে। তুমি তোমার বইতে একটা চার্ট করবে, চার্ট করে এখানে হলো স্পারমাটোজেনেসিস, এখানে হলো উজেনেসিস, তাদের মধ্যে কি পার্থক্য তুমি পেয়েছ, হ্যাঁ, সেটা খুব সুন্দরভাবে এইভাবে পয়েন্ট করে করে তুমি লিখবা। আমার প্রশ্নটা বা হোমওয়ার্কটা বুঝতে পেরেছো নিশ্চয়ই। তোমরা স্পারমাটোজেনেসিস এবং উজেনেসিসের চিত্রটা বাসায় অনুশীলন করবে, আর হলো দুইটা প্রক্রিয়ার মধ্যে কি কি পার্থক্য আছে সেটা তোমরা বই পড়ে নিজেরা সুন্দর করে নোট করে ফেলবে। তো আশা করি আজকের ক্লাসটি তোমাদের পড়াশোনার ক্ষেত্রে সহায়ক হবে। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে এই প্রত্যাশায় থাকলাম। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।